হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টারে। তো আমরা আজকে পড়তে চলেছি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পঞ্চম অধ্যায় আলো। আলো তোমরা সবাই নিচু ক্লাসেও পড়ে আসছো। তো আলো ব্যাপারটা কি? আলো হলো এক প্রকার শক্তি। ভালো করে বোঝো কেন? কারণ আলোকে কাজে লাগিয়ে আমরা নানা ধরনের কাজ করতে পারি। এই জন্য আলো হলো এক প্রকার শক্তি, যা আমাদেরকে কি করে দেখতে সাহায্য করে। হ্যাঁ, তাহলে আলো হলো এক প্রকার শক্তি যা আমাদেরকে দেখতে সাহায্য করে। এবার তোমাদের আলোর মধ্যে ক্লাস 10-এ একবারেই আছে দর্পণ। দর্পণ মানে কি? দর্পণ মানে হলো আয়না। যে আয়নায় আমরা বাড়িতে মুখ দেখি সেটা হলো অ্যাকচুয়ালি সমতল দর্পণ, কিন্তু তোমাদের সিলেবাসে একবারেই আছে গলীয় দর্পণ। তাহলে গলীয় দর্পণ ব্যাপারটা কি ভালো করে বুঝো। গলীয় দর্পণ দেখো, নামটার মধ্যেই একটা গলীয় মানে গোলাকৃতি একটা শব্দ আর কি বোঝা যাচ্ছে। গলীয় দর্পণ মানে কোনো একটা দর্পণ কেমন টাইপের হবে? এরকম গোল টাইপের হবে, মানে একটা গোলক। গোলক যদি আমরা পুরোটা ধরি, এইটা কি একটা গোলক হলো, কিন্তু দর্পণটা পুরোটা হবে না। দর্পণটা যা একটা গোলকের একটা টুকরা হবে। তাহলে কোনো দর্পণ যখন একটা গোলকের একটা টুকরা বা অংশ, তখন সেটাকে বলা হয় গলীয় দর্পণ। তাহলে গলীয় দর্পণ কি? গলীয় দর্পণ হলো যে দর্পণ একটি গোলকের একটা ক্ষুদ্র একটা অংশ বিশেষ, সেটাকে বলবো আমরা গলীয় দর্পণ। তাহলে আমরা বাড়িতে যে আয়নাটা মুখ দেখি সেটা হলো সমতল দর্পণ। তোমরা সমতল দর্পণে বাড়িতে একটু লক্ষ্য করবে যে সমতল দর্পণে একদিকটা কিন্তু উজ্জ্বল চকচকে থাকে, আর পিছন দিকটা কিন্তু রং করা থাকে। যদি বাড়িতে আয়না যদি থেকে থাকে তাহলে লক্ষ্য করবে। কিন্তু গলীয় দর্পণের ক্ষেত্রেও তাহলে তাই। আমাদের গলীয় দর্পণটা তাহলে কি রকম হতে পারে? যে একটা দেখো এই টাইপের দর্পণ হতে পারে, অথবা আর একটা আমাদের এই টাইপের দর্পণ হতে পারে। ভালো করে লক্ষ্য করো। যে দর্পণের এই যে বাইরে যদি আমি এই রকম যদি ডট ডট চিহ্ন দেই, তার মানে এই দিকটা রং করা বোঝাচ্ছে। তাহলে এই দর্পণটাকে বলা হবে অবতল দর্পণ। অবতল দর্পণ ভালো করে বোঝো। তাহলে অবতল দর্পণ কি? যে দর্পণের ভিতরের দিকটা চকচকে উজ্জ্বল চকচকে থাকবে, মানে যেদিকে আমাদের প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু বাইরের দিকটা কি করা থাকবে? ঘষা বা রং করা থাকবে, তাকে বলা হয় অবতল দর্পণ। আর এটার নাম হলো উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ কি? তাহলে উত্তল দর্পণ হলো এর উল্টাটা, মানে ভিতরের দিকে ঘষা বা রং করা থাকবে, কিন্তু বাইরের দিকটা হবে উজ্জ্বল বা চকচকে। তাহলে সেক্ষেত্রে এই দর্পণটা হবে উত্তল দর্পণ। হ্যাঁ, তাহলে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ কি? তাহলে আরেকবার বলতেছি, যে দর্পণের ভিতরের দিকে উজ্জ্বল এবং চকচকে থাকবে, অর্থাৎ যেদিকে প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু বাইরের দিকটা রং করা থাকবে বা ঘষা থাকবে, সেই দর্পণটা হলো অবতল দর্পণ। আর যে দর্পণের ভিতরের দিকে রং করা বা ঘষা থাকবে, বাইরের দিকে প্রতিবিম্ব গঠিত হবে, সেটা হলো উত্তল দর্পণ। হ্যাঁ, তাহলে ভালো করে পড়বে। এবার এখান থেকে দর্পণ থেকে তোমাদের কিছু কিছু সম্পর্ক আছে, যে একটা গলীয় দর্পণের মেরু কি? মেরু ভালো করে বোঝো। মেরু কি? আমরা যদি দেখো এই দর্পণটাকে যদি পুরোটা বর্ধিত করি, তাহলে কি একটা গোলক পাবো। অনুরূপভাবে এটাকেও যদি বর্ধিত করি একটা গোলক পাবো। ভালো করে বোঝো। তাহলে এই যে মেরু হলো দর্পণের ঠিক মধ্যবিন্দুটাকে বলা হয় মেরুবিন্দু। তার মানে কোনো গলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলা হয় মেরুবিন্দু। মনে করো এখানে পি বিন্দু দিলাম, আর দর্পণটাকে মনে করো দিলাম M1 M2। তাহলে এই যে দর্পণটা হলো M1 P M2, এটা হলো দর্পণ। তাহলে এই পি বিন্দুটি হলো দর্পণের মেরুবিন্দু। তাহলে এই দর্পণটাকে যদি আমি বর্ধিত করি একটা গোলক পাবো, সেই গোলকের কেন্দ্রটাকে বলবো বক্রতা কেন্দ্র। তাহলে ও বিন্দু হলো, তাহলে মেরুবিন্দু হলো পি, আর বক্রতা কেন্দ্র কি? বক্রতা কেন্দ্র হলো কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। তাহলে এখানে বক্রতা কেন্দ্রটা কত পাইলাম? পি। আর কোনো গলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ কত হবে? বক্রতা ব্যাসার্ধ হবে ও পি। ভালো করে বোঝো। আর এই মেরু এবং বক্রতা কেন্দ্র যুক্ত করে বর্ধিত করলে যে সরলরেখাটা পাবো, সেটাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষ ভালো করে বোঝো। তাহলে এই সংজ্ঞাগুলো কিন্তু একটু ভালো করে পড়বে। প্রধান অক্ষ কি? আর একটা হলো উন্মেষ। বোঝো উন্মেষ কি? উন্মেষ হলো কোনো গলীয় দর্পণের দুই মাথা যদি আমরা যুক্ত করি,
যে সরলরেখাটা পাবো সেটাকে বলা হয় উন্মেষ। তাহলে এগুলো সংজ্ঞাগুলো কিন্তু একটু ভালো করে পড়বে। আমি আরেকবার বলছি, কোনো গোলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দুকে বলা হয় মেরুবিন্দু। কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। সেই গোলকের ব্যাসার্ধকে বলবো বক্রতা ব্যাসার্ধ, কেন্দ্রকে বলবো বক্রতা কেন্দ্র, এবং মেরু এবং বক্রতা কেন্দ্র যুক্ত করে যে সরলরেখা পাওয়া যাবে সেটাকে বলা হয় প্রধান অক্ষ। এবার আমরা আসি যে তোমার মুখ্য ফোকাস বিন্দু বলতে কি বুঝি। মুখ্য ফোকাস বিন্দু ভালো করে লক্ষ্য করো। মুখ্য ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস বিন্দুটা কি? আমরা কোনো যদি অবতল দর্পণ নেই, ভালো করে বোঝো, এই যে এটা কি অবতল দর্পণ, এটা প্রধান অক্ষ। কোনো আলোকরশ্মি, দেখো কোনো আলোকরশ্মি যখন কোনো অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে, কন্ডিশন কি? প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে, তাহলে আর এটাকে এই ও বিন্দুটাকে ধরলাম আমি দর্পণের বক্রতা কেন্দ্র, মানে এইটা যদি দর্পণটাকে বর্ধিত করি যে গোলক পাবো সেই গোলকের কেন্দ্রটা হলো ও। তাহলে ও বা এখানে আমরা সাধারণত সি দিয়ে লিখি। তাহলে এখান থেকে যদি এই বর্ধিত করি যে কোনো দর্পণের যে কোনো জায়গায় যদি যুক্ত করি সেটা হয় প্রধান অক্ষ, তোমার লম্ব। তাহলে এইটা হলো লম্ব। তাহলে এই যে আলো, যে আলোটা আসতেছে সেটা হলো আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ, এটা হলো আই। তাহলে বলছে এইভাবে যতগুলোই আলো যাক না কেন প্রত্যেকটাই কি হবে, এইভাবে আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হবে, সমান হবে। তাহলে এই যে এখানেও যে কোণটা সেটা হবে আর, তাহলে আই এবং আর কি হবে, সমান হবে। তাহলে আমাদের মুখ্য ফোকাস বিন্দুটা কি বলছে, যে কোনো আলোক রশ্মি গুচ্ছ যখন প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তাহলে মানে এক্ষেত্রে এই জিনিসটা আমাদের দেখানোর অতটা দরকার নেই। মানে এইভাবে যতগুলোই আলোই প্রধান অক্ষের সমান্তরালে যাক না কেন সেগুলো প্রত্যেকটাই কি হবে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে বের হবে। যদি কোনো আলো যদি নিচ দিয়েও যায় সেটাও কি হবে, ওই একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই বের হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, আলো যেদিক থেকে যেদিকে যাবে তীরের মাথাগুলো কিন্তু সেই দিকেই হবে। এভাবেও যদি কোনো আলো প্রধান অক্ষের সমান্তরালে যায় সেই আলোটাও কি হবে, ওই নির্দিষ্ট বিন্দু দিয়েই নির্গত হবে। তাহলে সংজ্ঞাটা ভালো করে বললে কি হবে, যে কোনো আলোকরশ্মি গুচ্ছ যখন কোনো অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে পড়ে, তখন দর্পণ থেকে প্রতিফলনের পর সেই আলোকরশ্মি গুচ্ছ প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটাকেই বলা হয় অবতল দর্পণের মুখ্য ফোকাস বিন্দু। আর উত্তল দর্পণের মুখ্য ফোকাস বিন্দু কি হবে, তাহলে এখানে আমরা একটা উত্তল দর্পণ আঁকবো, ভালো করে বোঝো। তাহলে এটা প্রধান অক্ষ থাকবে, এক্ষেত্রেও কোনো আলোক রশ্মি কেমন হয়ে যাবে, ওই প্রধান অক্ষে সমান্তরালভাবে নির্গত হবে। তাহলে দেখো এক্ষেত্রেও এখান থেকে আলোটা কি হবে, এইভাবে দূরে সরে যাবে। কিন্তু এটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে মনে হবে প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে আসতেছে। আর এখানে সিটা কোনটা হবে, এই যে মাঝ বরাবর দিয়ে বর্ধিত করলে যেখানে লাগবে এটা হলো সি, বক্রতা কেন্দ্র। তাহলে ব্যাপারটা বুঝে নাও, কোনো আলোকরশ্মি যখন কোনো উত্তল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে পড়বে, দর্পণ থেকে প্রতিফলনের পর মনে হবে এই আলোটা কি হবে, প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে, মানে আসতেছে বলে মনে হচ্ছে। এই যে মনে হওয়া বিন্দুটাকেই বলা হবে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বিন্দু। হ্যাঁ, খুব ভালো করে পড়বে। এবার দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের নিয়ম ভালো করে বোঝো। দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের নিয়ম আমরা যদি কোনো অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের নিয়ম ভালো করে বোঝো। অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠনের নিয়ম, এখানে নিয়ম অনেক কয়েকটা আছে, ভালো করে বোঝো। এই যে 1 নম্বর কি বলছে, কোনো আলোকরশ্মি, এটা কি একটা অবতল দর্পণ, কোনো আলোকরশ্মি যখন প্রধান অক্ষের খুব সমান্তরালভাবে যাবে এটা কি হবে, প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। তার মানে কোনো আলোকরশ্মি যখন কোনো অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে যাবে এ কোন বিন্দু দিয়ে নির্গত হবে, মুখ্য ফোকাস বিন্দু দিয়ে নির্গত হবে। তাহলে এটা হলো একটা নিয়ম। এবার যদি উল্টাটা হয়, কোনো আলোকরশ্মি যদি মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যায় তাহলে কোন বিন্দু দিয়ে বের হবে, ভালো করে বোঝো। এই যে কোনো আলোকরশ্মি মুখ্য ফোকাস বিন্দু দিয়ে গেল, তাহলে এইভাবে গেল, তাহলে এটা দিলাম এফ, তাহলে এ কি হবে তখন প্রধান অক্ষের
সমান্তরালভাবে নির্গত হবে। দেখো এক্ষেত্রে আলো প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে, তাই তীরের মাথা এখান থেকে এই দিকে হবে, কিন্তু বের হচ্ছে এই দিকে, তাই তীরের মাথা এই দিকে দিলাম। আর এটা ঢুকতেছে কোন দিকে, এফ বিন্দু দিয়ে, আর বের হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হচ্ছে, তাই তীরের মাথাটা কিন্তু এই দিকে হবে। হ্যাঁ, এবার কোনো আলোকরশ্মি যদি সি বিন্দু দিয়ে যায় তাহলে কোন দিকে বের হবে, ভালো করে বোঝো। সি বিন্দু মানে হলো বক্রতা কেন্দ্র, তাহলে 3 নম্বর পয়েন্ট কি হবে, বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায়, এই যে সি বিন্দু, এটা হলো সি বিন্দু, তাহলে সি মানে হলো লম্ব, তাহলে এক্ষেত্রে আলোক রশ্মি সি বিন্দু দিয়ে গেলে সি বিন্দু দিয়েই নির্গত হবে, ভালো করে বোঝো। আর 4 নম্বর, কোনো আলোক রশ্মি যখন কোনো অবতল দর্পণের মেরু বিন্দুতে একটা নির্দিষ্ট কোণে পড়বে, তখন সেই কোণেই কি হবে, নির্গত হবে। তার মানে এই কোণ আর এই কোণটা কি হবে, সেম সেম হবে। এটা যদি আই ধরি, এটা আর, তাহলে এক্ষেত্রে আই সমান সমান কি হবে, আর। তার মানে কোনো আলোকরশ্মি কোনো অবতল দর্পণের মেরু বিন্দুতে যে নির্দিষ্ট কোণে আপতিত হবে, সেই নির্দিষ্ট কোণেই সেখান থেকে কি হবে, নির্গত হয়ে যাবে। তাহলে এগুলো হলো অবতল দর্পণ দ্বারা বস্তুর প্রতিবিম্ব গঠনের নিয়ম। এবার দেখো অবতল দর্পণ যে আমরা ব্যবহার করলাম, তাহলে সেটার কি কি নিশ্চয়ই কোনো ব্যবহার আছে। অবতল দর্পণ এবার কোথায় কোথায় ব্যবহার করা হয়, এই ব্যবহারগুলো ভালো করে মাথায় রাখবে। ব্যবহারগুলো কিন্তু পরীক্ষায় দেয়। যেমন আমাদের দাঁতের ডাক্তার কোন দর্পণ ব্যবহার করে, দাঁতের ডাক্তার, ভালো করে বোঝো, দাঁতের ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করে। দাঁতের ডাক্তাররা, দেখো দাঁত তো আমাদের মুখের ভিতরেই থাকে, আর এটাকে বাইরে থেকে দেখা খুবই কষ্টকর। দাঁতের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, মনে করো কারো দাঁতে কোনো ফেটে গেছে বা কোনো কিছু কালো হয়ে গেছে বা কোনো সমস্যা, সেটা বাইরে থেকে যেহেতু সহজেই বোঝা যায় না, তাই দাঁতের ডাক্তাররা কি অবতল দর্পণ ব্যবহার করে। দেখবি একটি গোল হাতলযুক্ত একটা ছোট এইরকম গোল টাইপের দর্পণ ব্যবহার করে। এবার কেন, কারণ অবতল দর্পণ দিয়ে যদি আমার দাঁতটাকে যদি দেখা হয়, তাহলে সেই দাঁতটার বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়, মানে ছবিটা অনেক বড় করে দেখা যায়। তাই দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু ডাক্তার সহজেই সেটা বুঝতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা করতে পারে। তাহলে দাঁতের ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করবে, অবতল দর্পণ। তারপর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, গাড়ির হেডলাইট, ভালো করে বোঝো। আমরা রাত্রিবেলা যে গাড়ি চালাই, অন্ধকারে কি গাড়ির হেডলাইট জ্বালানো হয়। এবার যদি অবতল দর্পণ ব্যবহার করি, কারণ অবতল দর্পণে যখন আলো পড়ে, সেই আলোটা রাত্রিবেলা এইভাবে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। তাহলে গাড়ির সামনটা যদি অনেক দূর পর্যন্ত আলো ছড়িয়ে যায়, তাহলে কিন্তু আমরা সহজেই এই রাত্রিবেলা অনেক দূর পর্যন্ত দেখতে পাই। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের গাড়ি চালাতে সুবিধা হয়। এই জন্য তোমার গাড়ি হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। অনুরূপভাবে টর্চ লাইট, সার্চ লাইট, এগুলোতেও অবতল দর্পণ ব্যবহার করা হয়। কেন অবতল দর্পণ ব্যবহার করা হয়, কারণ টর্চ লাইট বা সার্চ লাইটে যখন আলো পড়ে, সেটাও রাত্রিবেলা কী হয়, অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। তাই টর্চ লাইট বা সার্চ লাইটের ক্ষেত্রেও অবতল দর্পণ আমরা ব্যবহার করি। তারপর গাড়ির তোমার লুকিং গ্লাস, আমরা যে গাড়ির হ্যান্ডেলের পাশে যে লুকিং গ্লাসগুলো থাকে বা রিয়ার ভিউ মিরর, সেখানে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি। কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়, কারণ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র হলো অনেকটা বিস্তৃত, মানে পিছনে কোনো গাড়ি অনেক দূর পর্যন্ত পিছনে আমরা দেখতে পাই। তার পিছন থেকে কোনো গুরুত্বপূর্ণ গাড়ি আসতেছে কি না, কোন গাড়ি আসতেছে, সেটা আমরা লুকিং গ্লাসে দেখে সেই গাড়িটাকে সহজেই আমরা সাইড দিতে পারি। এই জন্য গাড়ির লুকিং গ্লাসে কোন দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণ। গাড়ির লুকিং গ্লাসে কিন্তু উত্তল দর্পণ, এটা ভালো করে মাথায় রাখবে। কিন্তু গাড়ির হেডলাইটে অবতল দর্পণ, দাঁতের ডাক্তার অবতল দর্পণ। এছাড়াও আমরা সেলুন বা বিউটি পার্লারে অবতল দর্পণ ব্যবহার করি। কেন অবতল দর্পণ ব্যবহার করা হয়, ভালো করে বোঝো। কারণ সেলুন বা বিউটি পার্লারে অবতল দর্পণ ব্যবহার করা হয় এই কারণেই, কারণ এক্ষেত্রে যে আমরা চুলের তোমার কাটা হয়, সেগুলোতে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইনের কাজগুলো আমরা সমতল দর্পণ দিয়ে দেখলে অতটা স্পষ্ট করে বোঝা যায় না। এবার যদি আমরা সেখানে অবতল দর্পণ ব্যবহার করি, তাহলে চুলে যদি কোনো একটু ভাঁজ হয়ে থাকে, তাহলে কিন্তু অবতল দর্পণ দিয়ে দেখলে সেটা অনেকটা ঢেউ খেলানো দেখা যাবে। তাই অবতল দর্পণ দিয়ে দেখলে কোনো যদি চুলের কাটার ক্ষেত্রে কোনো যদি কম বেশি হয়, সেটা সহজেই বোঝা যাবে। এই জন্য সেলুন বা বিউটি পার্লারে সবসময় অবতল দর্পণ ব্যবহার করা লাগবে। হ্যাঁ, তাহলে অবতল দর্পণ
ভালো করে পড়বে। এবার আমরা আসি অবতল দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দূরত্ব এফ এর মধ্যে সম্পর্ক বোঝো। এটা কোশ্চেনও থাকতে পারে বা তোমাদেরকে দিতে পারে, দেখাও যে আর সমান সমান 2f বা f সমান সমান কত r/2, এটাও দিতে পারে। তাহলে এই যে কোশ্চেন হলো এটা ভালো করে বোঝো। আমরা যদি একটা অবতল দর্পণ আর্ট করি, ভালো করে বোঝো। এটা হলো প্রধান অক্ষ, কোনো আলোক রশ্মি এইভাবে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে গেল, তাহলে অবতল দর্পণ থেকে পড়ার পর এটা কোন বিন্দু দিয়ে নির্গত হবে? এফ বিন্দু দিয়ে। দর্পণের বক্রতা কেন্দ্র ধরলাম সি বিন্দু। তাহলে এখান থেকে যদি আমরা একটা লাইন টানি, এই যে আপতিত রশ্মি এবং লম্ব এর মধ্যবর্তী কোণ হলো আপতন কোণ, এইটুকু হলো আই। আর এই যে লম্ব এবং প্রতিফলিত রশ্মি এর মধ্যবর্তী কোণ হলো প্রতিফলন কোণ, এটা হলো আর। ভালো করে বোঝো। আর এটা দেখো, যেহেতু এই রশ্মি কি সমান্তরাল, এটা হলো ভেদক, তাহলে এটা যদি আই হয় তাহলে এই কোণটাও কি আই। তাহলে আমাদের যে হিসেবে আমরা ছবিতে দিলাম সেই অনুযায়ী এবার আমরা লেখাগুলো লিখব। তাহলে মনে করি, আমি মুখে বলছি, ভালো করে বোঝো। মনে করি একটি আলোক রশ্মি এবি পথে গিয়ে একটি অবতল দর্পণে পড়ার পর দর্পণের উপর বি বিন্দু থেকে বিএফ পথে নির্গত হলো। তাহলে এখানে পি বিন্দু, এফ বিন্দু, সি বিন্দু। পি বিন্দু হলো দর্পণের, বোঝো, দর্পণের মেরুবিন্দু। এফ মানে হলো মুখ্য ফোকাস বিন্দু। সি মানে হলো বক্রতা কেন্দ্র। ভালো করে বোঝো, বক্রতা কেন্দ্র। এখানে কোণ এ বি সি সমান সমান আই, সেই কোণটাই কার সমান হবে? কোণ বিসিপি। কোণ কত? বিসিপি এর সমান হবে। এটা হলো আপতন কোণ। আর একটা জিনিস লক্ষ্য করো, কোণ সিবিএফ সমান সমান আর, এটা হলো প্রতিফলন কোণ। আর এর উপরেরটা হলো আপতন কোণ। একটা জিনিস লক্ষ্য করো, আমরা তো জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়? সমান হয়। তার মানে এক্ষেত্রে সুতরাং কোণ আই সমান সমান কত? কোণ আর। তাহলে দেখো এখানে একটা কিন্তু ত্রিভুজ তৈরি হয়েছে। ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ বিসিএফ। সুতরাং ত্রিভুজ বিসিএফ এর একটা জিনিস লক্ষ্য করো, কোণ আই সমান সমান কত? কোণ আর। তাহলে এই ত্রিভুজের দুইটা কোণ যেহেতু সমান, তাহলে এই কোণের বিপরীত বাহুগুলো কি হবে? সমান হবে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? আই কোণের বিপরীত বাহু হলো বিএফ আর আর কোণের বিপরীত বাহু হলো সিএফ। তাহলে বিএফ সমান সমান কত হবে? সিএফ। ভালো করে বোঝো, বিএফ সমান সমান কত? সিএফ। আবার উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, উপাক্ষীয় রশ্মিটা কি এটা একটু বলি। উপাক্ষীয় রশ্মি হলো কোনো আলোক রশ্মি যখন কোনো দর্পণের প্রধান অক্ষের খুব কাছ দিয়ে যাবে, অর্থাৎ খুব ক্ষুদ্র কোণ তৈরি করবে, সেটাকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। আর প্রান্তিক রশ্মি মানে বড় কোণ, মানে দূরে যে রশ্মিগুলো থাকবে সেগুলো হলো প্রান্তিক রশ্মি। তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা প্রায় সমান হবে। তাহলে বিএফ প্রায় সমান, এই জন্য সমান সমান না দিয়ে এইরকম একটু বাঁকানো দিবি। বিএফ সমান সমান কত? পিএফ। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা একবার পাইলাম বিএফ এর সাথে সিএফ সমান, আর একবার বিএফ এর সাথে পিএফ সমান। তার মানে এই দুই বাহু কি হবে? পরস্পর সমান হবে। তার মানে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি, দেখো, সুতরাং সিএফ সমান সমান কত? পিএফ। এবার একটা জিনিস লক্ষ্য করো, চিত্র থেকে আমরা কি পাবো? একটা জিনিস লক্ষ্য করো, পিসি মানে কত? পিএফ প্লাস কত? সিএফ।
পি মানে হলো মেরু, আর সি মানে বক্রতা কেন্দ্র। মেরু থেকে বক্রতা কেন্দ্রকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ আর মেরু থেকে মুখ্য ফোকাস বিন্দু এটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য এফ। আর এইটা যেহেতু সমান, এটা যদি এফ হয় তাহলে এটাও কত এফ, তাহলে সুতরাং আর সমান সমান 2f করলাম। খুব ভালো করে করবে, এটা কিন্তু খুব পরীক্ষা দেয়, বা এখান থেকে দিতে পারে এফ সমান সমান কত r/2। তাহলে এটাই হলো কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তো আজ দর্পণ এই পর্যন্তই পড়া হলো। এবার নেক্সট আমরা পড়ব তোমার আলোর প্রতিসরণ নেক্সট ভিডিওতে। তো কারো যদি দর্পণ বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমি সেই অনুযায়ী যেগুলো অসুবিধা থাকবে সেগুলো কিন্তু আবার রিপিট করব। তা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে, তাহলে আমি সেই অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো করতে আরও মানে উৎসাহিত হব। থ্যাংক ইউ।